নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা সিকান্দার এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো সিনেমার গল্প শুরু হয় একটি ফ্লাইটে, যেখানে আমরা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে অর্জুন প্রধানকে দেখতে পাই। সে একটি মেয়ের ব্যক্তিগত ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছিল। ঠিক তখনই সঞ্জয় রাজকোট প্রবেশ করে, আর সে শুধু অর্জুন প্রধানকে নয় বরং তার সাথে থাকা লোকগুলোকেও প্রচণ্ডভাবে মারধর করে। আর যখন ফ্লাইট ল্যান্ড করে তখন মন্ত্রী জানতে পারে যে তার ছেলে অর্জুন প্রধানকে কেউ নির্মমভাবে পিটিয়েছে। এতে সে প্রচণ্ড রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পরে সে জানতে পারে যে অর্জুনকে পেটানো লোকটি রাজকোটের বাসিন্দা। তখনই পুলিশ ইন্সপেক্টর প্রকাশকে ফোন করে সেই ব্যক্তির বাড়িতে পাঠানোর নির্দেশ দেয়। প্রকাশ যখন সেই বাড়িতে পৌঁছায় তখন দেখে এটি বিশাল এক রাজপ্রাসাদের মতো বাড়ি। প্রথমে সে ভাবে যে সঞ্জয় এখানে কাজ করে, কিন্তু পরে জানতে পারে যে এটি আসলে সঞ্জয় রাজকোটের নিজস্ব বাড়ি। প্রকাশ ভিতরে ঢুকে সঞ্জয়ের স্ত্রী সাইশ্রীর সাথে দেখা করে। সাইশ্রী জানায় যে সঞ্জয়কে নিয়ে তারাও খুব বিরক্ত, তাই প্রকাশ চাইলে তাকে শাসন করতে পারে। তবে সে এটাও জানায় যে সঞ্জয় বুঝতে পেরেছিল যে পুলিশ তাকে ধরতে আসছে, তাই সে নিজেই সরাসরি পুলিশ স্টেশনে চলে গেছে। আর সাইশ্রী নিজেদের গাড়ি প্রকাশকে ব্যবহার করার প্রস্তাব দেয়, কারণ তার মনে হয় প্রকাশ নিজের গাড়িতে যেতে পারবে না। প্রকাশ প্রথমে না বলে, কিন্তু যখন সে বাইরে বের হয় তখন দেখে রাজকোটের সাধারণ মানুষ যারা সঞ্জয়কে সমর্থন করে তারা প্রকাশের গাড়িটি নষ্ট করে দিয়েছে। বাধ্য হয়ে সে সঞ্জয় রাজকোটের গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে রওনা হয়। পুলিশ স্টেশনে পৌঁছে প্রকাশ দেখে যে সঞ্জয় রাজকোট আগে থেকেই সেখানে রয়েছে। শুধু তাই নয়, শহরের সব উচ্চপদস্থ পুলিশ অফিসাররাও সেখানে উপস্থিত। তখনই প্রকাশ বুঝতে পারে যে সঞ্জয় কোনো সাধারণ ব্যক্তি নয়। কেউ তাকে রাজা সাহেব বলে ডাকে, আবার কেউ সিকান্দার। কিন্তু প্রকাশ মনে মনে ঠিক করে নেয় যে সে একদিন সঞ্জয় রাজকোটকে গ্রেপ্তার করবেই। আমরা সঞ্জয় রাজকোট সম্পর্কে জানতে পারি যে তিনি একজন খুব ভালো মানুষ এবং রাজকোটের সকল মানুষের অনেক ভালো করেন। আর একদিন সঞ্জয় একটি প্রোগ্রাম থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন তার স্ত্রী মানে সাইশ্রী জানতে পারে যে আজ তাদের উপর হামলা হতে চলেছে। আর এই কথাটি সে সঞ্জয়কে বলে, তবে সঞ্জয় সেই লোকদের সবাইকে মারধর করে। আর এই সঞ্জয় সাইশ্রীকে খুব ভালোবাসে এবং সাইশ্রী সিকান্দারের কাছে নিজের জন্য সময় ছাড়া আর কিছুই চাইত না। আর সঞ্জয় সেটাই সাইশ্রীকে দিতে পারছিলেন না, কারণ শুধু মানুষের ভালো করতে ব্যস্ত থাকত, যার কারণে তিনি সাইশ্রীর প্রতি খুব কম মনোযোগ দিত। এরপর একদিন রাতে সাইশ্রী জানতে পারে যে সে গর্ভবতী এবং সেই রাতেই সে সঞ্জয়কে এই কথা জানাতে যাচ্ছিল। কিন্তু তখনই সঞ্জয়ের ম্যানেজার তার সাথে কথা বলতে আসে। সে তাকে জানায় যে সম্প্রতি পাঞ্জাবের বোমা বিস্ফোরণের পিছনে যে বারুদ ছিল সেটি আর কারো নয়, বরং তাদেরই ছিল। যে বারুদ তারা তাদের সোনার খনিতে ব্যবহার করত এবং কিছু টাকার লোভে তার ম্যানেজার প্রায় 40 কেজি বিস্ফোরক সেই ব্যক্তিদের কাছে বিক্রি করে দেয়। আর উনি জানত না যে তারা সবাই সন্ত্রাসী ছিল। এটা শুনে সঞ্জয়ের খুব খারাপ লাগে। তবে এরপরে জানা যায় যে পাঞ্জাব থেকে কিছু লোক আসছে ম্যানেজারকে মারার জন্য, কারণ ম্যানেজার আদালতে সাক্ষ্য দেবে সঞ্জয়ের পক্ষে এবং যদি তাকে মেরে ফেলা হয় তাহলে সত্যিটা কেউ জানবে না, আর এই পুরো অভিযোগ সঞ্জয়ের উপর আসবে। তবে সঞ্জয় তার অনেক লোককে নিয়ে ম্যানেজারকে বাঁচাতে যায় এবং এখানেই আমরা দেখি যে সাইশ্রীও পৌঁছায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্থানে বোমা বিস্ফোরণের কারণে সে সামান্য আহত হয়, যা সঞ্জয়ের নজরে পড়ে না, কারণ সাইশ্রী তাকে ম্যানেজারকে তার সাথে নিয়ে যেতে বলে, সাথে ওকে যেভাবেই হোক ম্যানেজারকে রক্ষা করতে বলে। আর এরপর সঞ্জয় ম্যানেজারকে নিয়ে আদালতে যায়, আর তারপর অসুস্থ সাইশ্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর সঞ্জয় তার বন্ধু অমরের কাছ থেকে সাইশ্রীর সমস্ত খবর নিচ্ছিল। এরপর আদালতের কাজ শেষ হলে তখনই সঞ্জয় জানতে পারে যে সাইশ্রীর মৃত্যু হয়েছে। আসলে সেদিন সাইশ্রীর আঘাত লেগে অবস্থা যে গুরুতর হয়েছিল সেটা কিন্তু সাইশ্রী সঞ্জয়কে জানতে দেয়নি। কিন্তু যখন সঞ্জয় সাইশ্রীর মৃত্যুর খবর জানতে পারে তখন তার পুরো জীবনটাই বদলে যায়, কারণ সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসত সে ছিল শুধু সাইশ্রী। এরপর সঞ্জয়ের মনে পড়ে সে তার স্ত্রীকে সময় দিতে পারত না। এরপর সঞ্জয় জানতে পারে সাইশ্রী তার অঙ্গ দান করার জন্য কিছু ফর্ম পূরণ করেছিল, যেখানে সাইশ্রীর হৃৎপিণ্ড, চোখ ও ফুসফুস বের করে নেওয়া হয়। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু সঞ্জয় এখনও সাইশ্রীকে ভুলতে পারেনি। আর যখন সে জানতে পারে সাইশ্রীর হৃৎপিণ্ড কোথাও ধুকপুক করছে আর তার ফুসফুস দিয়ে কেউ শ্বাস নিচ্ছে, তার চোখ দিয়ে কেউ দেখছে, তখন সঞ্জয় তাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তারপর সে তার লোকদের নিয়ে সরাসরি মহারাষ্ট্রে যায়, কারণ তারা তিনজনই মহারাষ্ট্রে থাকে। আর সাইশ্রীর ফুসফুস যে পেয়েছে সে হলো একটি ছোট বাচ্চা কামারুদ্দিন, যে ধারাভিতে থাকে। সঞ্জয় তৎক্ষণাৎ ধারাভিতে কামারুদ্দিনের সাথে দেখা করতে যায়
কিন্তু সঞ্জয় যখন সেখানে পৌঁছায় তখন সে দেখে এখানকার অবস্থা খুবই খারাপ। কামারুদ্দিন ফুসফুস তো পেয়েছে, কিন্তু এখানে এত বেশি দূষণ যে কামারুদ্দিন যে কোনো সময় মারা যেতে পারে। আর একইভাবে কামারুদ্দিনের মতো আরও অনেক লোক আছে যাদের শরীর প্রায়শই খারাপ থাকে। আর জানা যায় যে কাশী নামের একজন বড় লোক এখানকার জমি কিনে নিয়েছেন যাতে সে সেখানে একটি বড় শপিং মল তৈরি করতে পারে, কিন্তু বাকি কিছু লোক সেই জায়গাটি বিক্রি করতে চায় না, যার কারণে সে সেখানে নিজের একটি আবর্জনা ফেলার জায়গা তৈরি করেছে যেখানে সেই আবর্জনা পোড়ানো হয় এবং সেই কারণে আশেপাশের লোকদের অবস্থা খারাপ হতে থাকে। এরপর সঞ্জয় এবং তার লোকেরা সরাসরি বৈদেহীর বাড়িতে পৌঁছায়, কারণ বৈদেহী সেই মেয়ে যে সাইসফির চোখ পেয়েছিল। যখন তারা তার বাড়িতে পৌঁছায় তখন জানা যায় যে এই বাড়ির পরিবেশ বেশ আলাদা এবং সে এখানে দমবন্ধ হয়ে বাস করে। বৈদেহীর স্বামীও তাকে কোনো কাজে সমর্থন করে না এবং তার শ্বশুরমশাই পুরনো দিনের চিন্তাধারার মানুষ, যার কারণে বৈদেহী স্বাধীনতা পায় না। এরপর আমরা নিশা নামের একটি মেয়েকে দেখি যে সাইসফির হৃৎপিণ্ড পেয়েছে, কিন্তু কয়েকদিন ধরে নিশার অবস্থা খারাপ, তার হৃদস্পন্দন কিছুটা ধীর হয়ে গেছে এবং তার খুব সমস্যা হচ্ছিল। তখন সঞ্জয় বিশ্বের অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে এবং অনলাইনে পরামর্শ দিয়ে নিশাকে পুরোপুরি সুস্থ করে তোলে। এরপর সঞ্জয় যখন বাড়ি ফিরছিল তখন সে ট্রাফিকের মধ্যে আটকে পড়ে, কারণ সামনে মন্ত্রীর মিছিল চলছে। এবং যখন মন্ত্রীর লোকেরা সঞ্জয়কে দেখে তখন মন্ত্রী তার ছেলেকে সঞ্জয়ের পিছনে ছেড়ে দেয়। অর্জুন তার লোক নিয়ে ওকে মারার খুব চেষ্টা করে, কিন্তু পরিবর্তে এখানে একটি দুর্ঘটনা ঘটে এবং মন্ত্রীর ছেলে অর্জুন মারা যায়। এটি দেখে মন্ত্রী ক্ষুব্ধ হয়ে যায়। এখন সে কিছুই ভাবছে না, তার শুধু তার ছেলের প্রতিশোধ চাই এবং সে প্রকাশকে ফোন করে খোঁজ নিতে বলে কেন সঞ্জয় এসেছিল এখানে, যার কারণে প্রকাশ সঞ্জয়ের প্রাসাদে পৌঁছায়, যেখানে সঞ্জয়ের কর্মীদের কাছ থেকে সে জানতে পারে যে সঞ্জয় ওখানে কেন গিয়েছিল। এবং এই তথ্য প্রধানের কাছে পৌঁছানোর আগেই আমরা দেখতে পাই যে সঞ্জয় সেই সমস্ত অঙ্গগ্রহীতাদের তথ্য সমস্ত জায়গা থেকে মুছে দিয়েছে যাতে কেউ তাদের ক্ষতি করতে না পারে। এবং সঞ্জয় নিজেই মন্ত্রীর সঙ্গে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ মন্ত্রী এখন সেই তিনজনের পিছনে পড়েছে ওদের শেষ করার জন্য। এরপর সঞ্জয় আবার বৈদেহীর বাড়িতে যায়, কারণ সে জানতে পারে বৈদেহী খুব বিপদে আছে। আসলে সে গলায় দড়ি দিয়ে মরার চেষ্টা করেছিল, কারণ তার শ্বশুরমশাই খুব খারাপ, তিনি সবসময় মেয়েদের স্বাবলম্বী হওয়ার বিপক্ষে ছিলেন। তাই সঞ্জয় তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে প্রজন্ম পরিবর্তন হচ্ছে, তাই তাদেরও সেইভাবে আপডেট হতে হবে। এরপর বৈদেহীর শ্বশুর নিজের ভুল বুঝতে পারে আর তিনি বাড়ির সমস্ত মহিলাদের অনুমতি দেয় স্বাবলম্বী হওয়ার জন্য। আর সঞ্জয়ের আসল পরিচয় এরা কেউ জানত না, তাই সঞ্জয় নিজেকে চোখের ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছিল। অন্যদিকে মন্ত্রী সঞ্জয়ের ম্যানেজার সম্পর্কে জানতে পারে আর তাকে দিয়ে সে মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করে, যাতে সে বলে পাঞ্জাবের বিস্ফোরণে সঞ্জয়ের হাত ছিল। আর এই মিথ্যা স্বীকারোক্তি আদায় করে মন্ত্রী তাকে মেরে ফেলে। এইভাবে মন্ত্রী সঞ্জয়কে ফাঁসিয়ে দেয় এবং মহারাষ্ট্র পুলিশের ওয়ান্টেড তালিকায় তার নাম তুলে। এরপর সঞ্জয় নিশার সম্পর্কের ব্যাপারে জানতে পারে, যেখানে তার প্রেমিক তাকে ছেড়ে চলে যায়, যার কারণেই নিশার হৃদরোগ আরও বেড়ে যায়। তাই সঞ্জয় নিশাকে ওকে ভুলে যেতে বলে, কিন্তু নিশা বলে কোনো বাইরের লোক আমার ব্যক্তিগত জীবনে নিয়ে কথা না বললে ভালো হয়। তবে তখন সঞ্জয়ের লোকজন নিশাকে জানায় সঞ্জয় আসলে কে আর কেন ও এমন করছে। আর সাথে নিশা যখন অসুস্থ ছিল তখন এই সঞ্জয় ওকে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। এরপর সঞ্জয় আবার ধারাভিতে যায়, যেখানে সে জানতে পারে সেখানকার দূষণ মাত্রা ছাড়িয়ে গেছে। তাই সে কাশীর কাছে যায়, সেখানে সে তার বিল্ডিংয়ে অনেক বিস্ফোরক লাগায় এবং তার কাছ থেকে সমস্ত জমি কিনে নেয় যাতে সেখানে আর দূষণ না হয়। আর পুলিশ যে ওকে খুঁজছে সে খবর বৈদেহীর বাড়ির লোকেরাও পেয়ে যায়। তখন এই বাড়ির লোকেরা সঞ্জয়ের নামে গালমন্দ করে। তবে তখন সঞ্জয়ের এক লোক এসে জানায় সঞ্জয়ের আসল পরিচয় আর বৈদেহীর চোখ দুটো যে সঞ্জয়ের স্ত্রীর সেটাও জানায়। আর এই বাড়ির মহিলাদের স্বাবলম্বী হতে সঞ্জয় অনেক সাহায্য করেছে। এসব শোনার পর ওনারা নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে আমরা কামারুদ্দিনকে দেখি, যার অবস্থা খারাপ হতে শুরু করে, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও অনেক লোকের অবস্থা খারাপ ছিল, তাই ধারাবীর সকল লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভালো চিকিৎসার জন্য সঞ্জয় এক ভালো ডাক্তারকে বিদেশ থেকে ডেকেছিল। এবং মন্ত্রী জানতে পারে কাদের সেই অঙ্গগুলো দেয়া হয়েছে, তাই সে পুলিশ এবং সমস্ত গুন্ডাদের তাদের পিছনে লাগিয়ে দেয় আর তারা বৈদেহীর বাড়িতে পৌঁছে যায়। কিন্তু তাদের পৌঁছনোর আগেই বৈদেহী এবং তার পুরো পরিবার এই ব্যাপারে জানতে পেরে সঞ্জয় যে হাসপাতালে গেছিল সেখানে পৌঁছে যায় আর নিশাও সেখানে পৌঁছায়।
আর নিশার বোন ফেসবুকে লাইভ স্ট্রিমিং করে। সেখানে সে সঞ্জয়ের ভালো কাজগুলোর ব্যাপারে সবাইকে জানায়। এরপর মন্ত্রীর লোকেরা সেখানে পৌঁছে যায় এবং তারা যে কোনো মূল্যে তাদের শেষ করতে চায়। কিন্তু সেখানে সঞ্জয়ের সাথে আরও অনেক লোক ছিল। ওরা সবাই গুন্ডাদের সাথে লড়াই করে এবং ওদের মারাত্মকভাবে মারে। কিন্তু অপারেশন করার জন্য যে ডাক্তার আসার কথা ছিল, কিছু ডকুমেন্টস কারণে তাকে মুম্বাইতে ঢুকতে দেওয়া হয় না। আসলে এর পিছনে ছিল সেই মন্ত্রী। তখন সঞ্জয় মন্ত্রীর কাছে যায় আর মন্ত্রী বলে, আমি সেই ডাক্তারকে আটকে দিয়েছি, এবার আর চিকিৎসা হবে না। তখন সঞ্জয় বলে, আমি পার্লামেন্টে ফোন করে ওনার আসার ব্যবস্থা করে দিয়েছি। এটা শুনে মন্ত্রী অবাক হয় আর এরপর সঞ্জয় ওকে মারাত্মকভাবে মারে এবং সঞ্জয় যখন হাসপাতালে ফিরে আসে তখন সে এবং বাকি সবাই সুখবর পায় যে কামার চিকিৎসার পর এখন ঠিক আছে। কিন্তু সঞ্জয় সেখান থেকে নিরাপদে বের হওয়ার আগেই প্রকাশ তাকে গ্রেফতার করতে আসে। কিন্তু হাতকড়া পরিয়ে এসে যখন হাসপাতালের বাইরে বের হয় তখন সেখানে রাজকোটের জনতা নয়, বরং মুম্বাইয়ের স্থানীয় লোকেরা উপস্থিত থাকে যারা সঞ্জয়ের সমর্থক। এবং এর কারণে উপর মহল থেকেও প্রকাশকে আদেশ দেওয়া হয় যাতে তারা সঞ্জয়কে সেখান থেকে যেতে দেয়, যার কারণে প্রকাশ আবার সঞ্জয়কে সেখানে ছেড়ে সেখান থেকে চলে যায়। এবং এখানেই সিনেমাটি শেষ হয়। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।